বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম দশম এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ, এই অধ্যায়টি থেকে যে যে ধরনের প্রশ্ন আসতে পারে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ তোমরা যদি ক্লাসটা মনোযোগ সহকারে করো আর আমি যে যে বিষয়গুলো তোমাদেরকে দেখাচ্ছি এটা যদি তোমরা 100% ফলো করতে পারো, 100% এখান থেকে তোমরা কমন পাবাই পাবা ইনশাআল্লাহ। ওকে, তো দেখো আমাদের পরীক্ষায় যেটা আসবে, দেখো এই যে মান বন্টন হচ্ছে এমসিকিউ তে তোমাদের পরীক্ষায় 25টা আসবে, 25টাতে 25টা করতে হবে। তো এমসিকিউর জন্য তো আরেকটা ক্লাস আমি নিব। এই আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এবং কি মান বন্টন গুলো নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 7টি থাকবে, সেখান থেকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রত্যেকটা 2 মার্ক করে থাকবে এবং 5 দুগুণে 10 মার্ক এখানে। আর সৃজনশীল প্রশ্ন মানে সিকিউ থাকবে হচ্ছে 7টা থেকে 4টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, প্রত্যেকটাতে 10 মার্ক থাকবে এবং 4টাতে 40 মার্ক থাকবে, টোটাল হচ্ছে 75 মার্ক এবং প্র্যাকটিক্যালে হচ্ছে তোমাদের আরো 25 মার্ক রয়েছে। এটা হচ্ছে তোমাদের মান বন্টন। তো দেখো এখানে প্রথম অধ্যায় থেকে আমাদের জ্ঞানমূলক কি কি প্রশ্ন পড়তে হবে। সৃজনশীল প্রশ্নে তো জ্ঞানমূলক প্রশ্ন আছে, তাই না, অনুধাবন, প্রয়োগ, তো মানে গ এবং ঘ নম্বর রয়েছে। তো এখানে আমরা জ্ঞানমূলক কি রকম প্রশ্ন আসতে পারে সেটা আমরা এখানে উল্লেখ করেছি, ঠিক আছে। তো এই জ্ঞানমূলক প্রশ্নগুলো আবার তোমাদের ইসে আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নেও আসতে পারে 2 মার্কের, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো জ্ঞানমূলক প্রশ্নের ভিতর রয়েছে রাশি কাকে বলে। এই যে এইখানে এই প্রশ্নগুলো আমরা উত্তর সহকারে দেখবো, ঠিক আছে। এর পিডিএফটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করেও পড়তে পারবে ইনশাআল্লাহ। দেখো এই প্রশ্নগুলো অ্যান্সার করলেই তোমরা যদি এই প্রশ্নগুলো এই অধ্যায় থেকে করো ইনশাআল্লাহ 100% তোমরা কমন পাবা ইনশাআল্লাহ। ওকে, এই যে জ্ঞানমূলক যে কয়েকটা প্রশ্ন আমি দিয়েছি, এই কয়টা যদি তোমরা ভালো করে মুখস্থ করতে পারো তাহলে এখান থেকে 100% কমন পাবা। দেখো এখানে ওই প্রশ্নগুলোর উত্তরও এখানে দিয়ে দিয়েছি। যেমন রাশি কাকে বলা হয়, যেসব ভৌত রাশির মান পরিমাপ করা যায় এবং যাদের একক আছে তাদের রাশি বলা হয়। যেমন দেখো দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো হচ্ছে রাশি, অর্থাৎ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, ঠিক আছে, যা কিছু মাপা যায় সেটাকে বলা হয় রাশি। তো মৌলিক রাশি এবং লব্ধ রাশি কাকে বলা হয়। মৌলিক রাশি হচ্ছে দেখো মৌলিক রাশি যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, এগুলোকে বলা হয় মৌলিক রাশি। লব্ধ রাশি কি, যেসব রাশি একাধিক মৌলিক রাশি দ্বারা গঠিত, যেমন দেখো গতি, তারপরে বল, ঘনত্ব, এগুলোকে বলা হয় লব্ধ রাশি। আচ্ছা, একক কাকে বলা হয়, যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে কি বলা হয়, পরিমাপের একক বলা হয়। মৌলিক একক কাকে বলে, মৌলিক একক হলো সেই সব ভৌত রাশির একক যা অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয় এবং যেগুলির মাধ্যমে অন্যান্য রাশিগুলোর একক প্রকাশ করা যায়, সেগুলোকে বলা হয় মৌলিক একক। পরিমাপ কাকে বলে, কোনো কিছু কত বড় বা ছোট তা একটা নির্দিষ্ট মানদণ্ডের সাথে তুলনা করে সংখ্যায় প্রকাশ করার পদ্ধতিকে বা প্রক্রিয়াকে পরিমাপ বলা হয়। বৈজ্ঞানিক প্রতীক কাকে বলা হয়, কোনো একক বা একক রাশিকে প্রকাশ করার জন্য ব্যবহৃত স্বীকৃত প্রতীককে বৈজ্ঞানিক প্রতীক বলা হয়। যেমন দেখো মিটারকে মিটারের যে একক সেটা হচ্ছে এম, সেকেন্ডের একক হচ্ছে এস, এইগুলোকে বলা হয় বৈজ্ঞানিক প্রতীক, ঠিক আছে, এগুলোকে বলা হয়। আচ্ছা, লঘিষ্ঠ গণন লিস্ট কাউন্ট কাকে বলা হয়, স্ক্রু গজের পিচ এবং স্ক্রু গজের চক্রাকার যে স্কেল রয়েছে, স্কেলের মোট ভাগ সংখ্যার অনুপাত যেটা, সেটাকে ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন বলা হয়। দেখো এই ন্যূনাঙ্ক আসতে পারে পরীক্ষায়, আবার লঘিষ্ঠ গণনও আসতে পারে। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলা হয়, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ ঠিক কতটুকু ছোট তার পরিমাপকে ভার্নিয়ার ধ্রুবক বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা। মাত্রা বা ডাইমেনশন কি, একটি রাশি কোন কোন মৌলিক রাশির উপর নির্ভর করে এবং কিভাবে নির্ভর করে তা বোঝাতে যে ঘাতসমূহ ব্যবহৃত হয় তাকে মাত্রা বলা হয়। পরীক্ষায় আসতে পারে মাত্রা কাকে বলা হয়। তো একটা মানে একটি রাশি কোন কোন মৌলিক রাশির উপর নির্ভর করে, ঠিক আছে, এটাকে বলা হয় মাত্রা। যেমন দেখো আমরা যদি বেগের কথা বলি, ভি সমান কত, এস বাই টি, তো এস এর মাত্রা কত, এস এর মাত্রা এল, আর সময়ের যে মাত্রা সেটা হচ্ছে বড় হাতের টি। তো এই যে মাত্রা, বেগের এই মাত্রা এল আর নিচে আছে টি, এটা দিয়ে বোঝাচ্ছি যে বেগের মাত্রা আসলে মানে বেগ জিনিসটা আসলে দুইটা মৌলিক রাশির উপর নির্ভর করে। একটা হচ্ছে সরণ, মানে উপরে যেহেতু এল অর্থাৎ এটা হচ্ছে দূরত্ব এবং নিচে হচ্ছে কি সময়, টি দিয়ে বোঝাচ্ছে সময়।
তো এইভাবে একটি রাশি কোন কোন মৌলিক রাশির উপর নির্ভর করে এবং তা কিভাবে নির্ভর করে সেটা ঘাত সহ ব্যবহার করা হয়, এটাকে বলা হয় মাত্রা। এরপরে তোমাদের প্রশ্ন আসতে পারে 1 কেলভিন কাকে বলা হয়? যে পরিমাণ তাপমাত্রা পরিবর্তনে তাপশক্তির এই যে সংখ্যাটা মুখস্থ করবা, এত জুল পরিবর্তন হয়, সেই সংখ্যাটাকে বলা হয় কেলভিন। আর কিলোগ্রাম যদি বলা হয় তাহলে প্লাঙ্কের ধ্রুবককে, এই যে প্লাঙ্কের ধ্রুবকের মানই আসলে এটা, তো প্লাঙ্কের ধ্রুবককে যদি এই সংখ্যা দ্বারা আবার ভাগ করি, তো এই সংখ্যাটাই তো প্লাঙ্কের ধ্রুবকের মান, ওটাকে এটা দিয়ে ভাগ করলে তো 1 পাওয়া যায়, 1, তাহলে ওটাই হচ্ছে 1 কিলোগ্রাম। ঠিক আছে, ওই যে তোমরা এইচ এর মান মুখস্থ করো না, তৃতীয় অধ্যায়ের রসায়নের তৃতীয় অধ্যায় আছে তাই না, এই প্লাঙ্কের ধ্রুবক, ওই যে প্লাঙ্কের ধ্রুবক মুখস্থ করো, ওই মানটাই হচ্ছে এই মানটা। তো ওইটাকে ওই সংখ্যা দ্বারা কে যদি ভাগ করে দিই তাহলে এটাকে বলা হয় কি 1 কিলোগ্রাম বলা হবে। পরীক্ষায় তোমরা যদি এই কয়টা পড়ো তাহলে এখানে তোমাদের 100% ইনশাল্লাহ কমন বাঁধবে। ওকে, তারপর দেখো এই যে স্কেলার রাশি কাকে বলা হয়? যেসব রাশির শুধু মান আছে, দিক নেই, তাদের স্কেলার রাশি বলা হয়। যেমন ভর, সময়, তাপমাত্রা, এগুলোকে বলা হয় স্কেলার রাশি। ঠিক আছে, তারপর দেখো স্ক্রু গজের পিচ কাকে বলা হয়? স্ক্রু গজ স্কেলের স্ক্রু একবার সম্পূর্ণ ঘোরালে স্ক্রু যে পরিমাণ অগ্রসর হয় তাকে স্ক্রু গজের পিচ বলা হয়। মানে আমরা তো স্ক্রু গজ চিনি তাই না, ওই স্ক্রু গজের যে স্ক্রুকে একবার যদি পুরাটা ঘোরায় নিয়ে আসে তাহলে যে পরিমাণ সেটা অগ্রসর হবে, ঠিক আছে, একবার স্ক্রু যে পরিমাণ অগ্রসর হবে তাকে বলে স্ক্রু গজের পিচ। আপেক্ষিক ত্রুটি কাকে বলা হয়? আপেক্ষিক ত্রুটি হলো প্রকৃত মান এবং পরিমাপ করা মানের মধ্যে পার্থক্যের একটি, ঠিক আছে, একটি। তো আপেক্ষিক পরিমাপ যা প্রকৃত মান দ্বারা ভাগ করা হয়, তো প্রকৃত মান দ্বারা এটাকে ভাগ করা হয়। চূড়ান্ত মানকে আমরা প্রকৃত মান দ্বারা ভাগ করলে আপেক্ষিক ত্রুটি পাই, এবং যদি শতকরাতে হিসাব করতে চাই তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে সৃজনশীল প্রশ্নের ক নম্বরে কোনগুলো আসতে পারে সেগুলা। এখন আমরা দেখবো হচ্ছে সৃজনশীল প্রশ্নেরই খ নম্বরে কোনগুলো আসে এবং সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা তো জানো, একটু আগে আমি দেখালাম যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তোমাদের 7টা, সেখান থেকে তোমাদেরকে 5টা লিখতে হবে তাই না। তো ওই সংক্ষিপ্ত প্রশ্নগুলো বা অনুধাবনমূলক যে প্রশ্ন তোমাদের, এই যে এটা আছে সাজেশন, এটা যদি তোমরা পড়ো, এই কয়টা যদি ভালো করে মুখস্থ করতে পারো, তোমরা 100% এই অধ্যায় থেকে এইগুলো তোমরা কমন পাবে ইনশাল্লাহ। এই যে দেখো এই কয়টা, ওকে। তো এখানে এই দেখো এই জায়গা থেকে শুরু, এই যে প্রশ্ন হচ্ছে কোন রাশির পরিমাপ প্রকাশ করতে এককের প্রয়োজন কেন হয়? তো এই উত্তর, এটা হচ্ছে উত্তর। দেখো, ভৌত রাশির সঠিক পরিমাপে নিম্নলিখিত কারণে ভৌত রাশির একক ব্যবহার করা হয়। যেমন দেখো, ভৌত রাশির স্বতন্ত্রতা বজায় রাখার জন্য, বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য, ভৌত রাশিটির সাথে সম্পর্কিত ভৌত বস্তুর অবস্থা নিরূপণের জন্য, ভৌত রাশির সমন্বিত সমীকরণ যাচাই করার জন্য। আচ্ছা, ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয়? মানে ওজন আলাদা রাশি, ভরও আলাদা রাশি, কেন একই ধরনের রাশি নয় কেন? মূলত তাদের মধ্যে পার্থক্যটাই এখানে তুলে ধরতে হবে। ঠিক আছে, তো এইভাবে বলবা, ভর হলো কোনো বস্তুর পদার্থের পরিমাণ যা সর্বদা নির্দিষ্ট থাকে, পরিবর্তন হয় না। আর ওজন হলো মাধ্যাকর্ষণ বল, মানে অভিকর্ষ বল আর কি, এক প্রকার, যা ভরের উপর নির্ভর করে এবং স্থানভেদে পরিবর্তিত হয়। তাই ওজন বল মানে বল রাশি, আর মানে ভৌত রাশি মানে বল রাশি, যেহেতু একটা বল, আর এইটা আছে ভর হচ্ছে স্কেলার রাশি। তুমি এখানে ওজন হচ্ছে ভেক্টর রাশি দিতে পারো, বল না দেখে ভেক্টর দিতে পারো, ভেক্টর রাশি, আর এই ভর হচ্ছে স্কেলার রাশি, এটা বললেই হবে। ওকে, তারপর দেখো এরপরে প্রশ্ন, ওজন তারপর ক্ষমতা একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো। মানে ওজন অথবা ক্ষমতা পরীক্ষায় যে কোনো একটা আসতে পারে, মানে ওজন একটা লব্ধ রাশি, ক্ষমতা একটা লব্ধ রাশি, অন্য কোনো কিছু আসতে পারে, বুঝছো? উত্তরটা মুখস্থ রাখলে সবগুলোর উত্তরই কিন্তু সেম। যেমন ওজন হলো ভর এবং মাধ্যাকর্ষণ ত্বরণ, মানে অভিকর্ষ ত্বরণ, যেটা জি, ছোট হাতের যে জি আছে না, ওজনটা কি ডব্লিউ সমান এম জি, তাই না? এম হচ্ছে বস্তুর ভর আর এই জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটার গুণফল। আর ক্ষমতা কি? ক্ষমতা পাওয়ার, পি সমান হচ্ছে ডব্লিউ বাই টি। মানে কাজকে সময় দ্বারা ভাগ করলে আমরা ক্ষমতা পেয়ে যাব। তো দুইটা তো আলাদা আলাদা, এরা মৌলিক রাশির উপর নির্ভর করে গঠিত, তাই একে লব্ধ রাশি বলা হয়। মানে দেখো, ভৌত রাশি যদি তোমাকে প্রশ্ন করা হয় ওজন একটা ভৌত রাশি, লব্ধ রাশি কেন, তাহলে বলবা যে আমরা জানি ওজন হচ্ছে ভর এবং মধ্যাকর্ষ ত্বরণের গুণফল। তখন আর এই যে ক্ষমতাটা লেখা লাগবে না, তারপর লাস্টের লাইনটা লিখে দিবা, উত্তর শেষ। আরো যদি একটু বড় সড়ো করে লিখতে পারো, ঠিক আছে, সংকেত টংকেত দিয়ে আরো ভালো হয়। এখানে তো আমি মূল কথা লিখে দিচ্ছি। হ্যাঁ, তারপর দেখো, কোন রাশির মাত্রা জানা প্রয়োজন কেন? দেখো,
কোন রাশির একক যাচাই, সমীকরণ মিলানো ও রাশির প্রকৃতি বোঝার জন্য মাত্রা জানা প্রয়োজন। এটি পরীক্ষায় ভুল ধরতেও সাহায্য করে এই কোন রাশির মাত্রা। তারপর দেখো ভার্নিয়ার ধ্রুবক 0.2 মিলিমিটার বলতে কি বোঝায়? ভার্নিয়ার ধ্রুবক 0.2 মিলিমিটার বলতে বোঝায় যে ভার্নিয়ার স্কেলের এক ভাগ প্রধান স্কেলের সংশ্লিষ্ট ভাগের চেয়ে 0.2 মিলিমিটার ছোট, এটা বুঝি। আচ্ছা, স্ক্রু গজের পিচ 1 মিলিমিটার বলতে কি বোঝায়? স্ক্রু একবার সম্পূর্ণ ঘোরালে স্ক্রু 1 মিলিমিটার অগ্রসর হয়, এটি হচ্ছে স্ক্রু গজের পিচ। যদি পরীক্ষা আসে স্ক্রু গজের পিচ 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 5 মিলিমিটার, যেটাই হোক সবকিছু সেম থাকবে। এইখানে শুধুমাত্র মানটা পরিবর্তন করে দিতে হবে, এখানে যদি 2 থাকে এখানে 2 দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেল কেন ব্যবহার করা হয়? কারণ এটি সূক্ষ্ম পরিমাপ করতে সাহায্য করে, যেমন 0.1 মিলিমিটার, 0.02 মিলিমিটার পর্যন্ত এটা দিয়ে মাপা যায়। প্রধান স্কেল দিয়ে এটি মাপা যায় না, তাই না? প্রধান স্কেলে সর্বনিম্ন 0.1 মিলিমিটার করে মাপা যায়, ভার্নিয়ার স্কেলে 0.1, 0.002 মিলিমিটার এরকম আরো সূক্ষ্ম মানগুলো মাপা যায়। এর জন্য স্লাইড ক্যালিপার্স ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। তারপর দেখো দৈর্ঘ্যের সূক্ষ্ম ও নির্ভুল পরিমাপের জন্য কি ধরনের স্কেল ব্যবহার করা হয় ব্যাখ্যা করতে হবে। তো ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ এগুলো হচ্ছে সূক্ষ্ম এবং নির্ভুল পরিমাপে ব্যবহার করা হয়, কারণ এগুলো লঘিষ্ঠ গণন অনেক কম হয়, মানে লিস্ট কাউন্ট যেটা আর কি, সর্বনিম্ন কতটুকু মাপা যায় এটা অনেক কম সূক্ষ্ম থাকে। এজন্য দৈর্ঘ্যকে সূক্ষ্ম এবং নির্ভুল ভাবে পরিমাপ করার জন্য ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ এগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে সমস্ত স্কেলের লঘিষ্ঠ গণন অনেক কম তাদেরকে আমরা ব্যবহার করতে পারি দৈর্ঘ্যের সূক্ষ্ম ও নির্ভুল পরিমাপের জন্য। কোন বস্তুর সূক্ষ্ম পরিমাপে মিটার স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপার্স অধিকতর উপযোগী। কেন? কারণ এই স্লাইড ক্যালিপার্সের যে লিস্ট কাউন্ট যেটা আছে বা লঘিষ্ঠ গণন এটা অনেক কম, তাই না? কারণ মিটার স্কেলের লঘিষ্ঠ গণন আছে 1 মিলিমিটার, মানে লঘিষ্ঠ তুমি মিটার স্কেল দিয়ে সর্বনিম্ন 1 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে মাপতে পারবা। তার চেয়ে ছোট হলে মানে 0.1, 0.2, 0.5 এরকম যদি হয় তাহলে তুমি সেটা দিয়ে মাপতে পারবা না। তাই স্লাইড ক্যালিপার্স ব্যবহার করতে হবে, কারণ স্লাইড ক্যালিপার্সে তুমি 0.1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারবা, ঠিক আছে? তার জন্য এটা বেশি সূক্ষ্ম, যা সূক্ষ্ম পরিমাপে কার্যকর, তাই না? তারপর দেখো তারের ব্যাস পরিমাপে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রু গজ গ্রহণযোগ্য ব্যাখ্যা করতে হবে, কারণ স্ক্রু গজের সূক্ষ্মতা রয়েছে, বা মানে এটা দিয়ে সর্বনিম্ন 0.001 মিলিমিটার পর্যন্ত মাপা যায়, 0.01 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে মাপা যায়, এবং এটি ছোট তারপর গোলাকার জিনিস পরিমাপে আরো বেশি নির্ভুল কাজ করে। এই জন্যই তারের ব্যাস পরিমাপে আমরা স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রু গজ গ্রহণযোগ্যতা বেশি। ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের পরিমাপে একই চূড়ান্ত ত্রুটি হলে যেটি দৈর্ঘ্য বেশি সেটির পরিমাপের সঠিকতা বেশি ব্যাখ্যা করতে হবে, কারণ আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি এবং মোট মানের ভাগফলের সমান, ঠিক আছে? দৈর্ঘ্য বেশি হলে ভাগফল কম হয়, ফলে আপেক্ষিক ত্রুটি কম হয় আর সঠিকতা বেশি হয়। এটা হচ্ছে এটার উত্তর। ওকে, তারপর দেখো সঠিক পরিমাপে প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হবে, মানে সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা কি রয়েছে। সঠিক পরিমাপ ছাড়া তো বৈজ্ঞানিক পরীক্ষা, তারপর নির্মাণ কাজ বা যন্ত্রপাতি তৈরি করতে আমাদের ভুল হবে, তাই নির্ভুলতা এবং সূক্ষ্মতা জানতে হবে আমাদের, ঠিক আছে? মানে সঠিক মাপ না নিলে তো আমরা কোনো কিছু সঠিকভাবে তৈরি করতে পারি না, তাই না? এর জন্য পরিমাপের কি রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। এরপর দেখো মাত্রা সমীকরণের সাহায্যে এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এটাকে যাচাই করতে হবে। তো এরকম পরীক্ষা আসতে পারে, মনে করো ভি সমান ইউ প্লাস এটি, এটা যাচাই করতে বলতে পারে। এই যেটা দিয়েছি এটা একটা তো আমি উত্তর দিয়েছি তোমাদের, তাই না? এই দুইটার ভিতর যে কোনো একটা ইনশাআল্লাহ আসতে পারে, এটা বেশি ইম্পর্টেন্ট। আবার এটাও আসতে পারে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এটা মোস্ট ইম্পর্টেন্ট আছে। এই প্রথম যে দুইটা দিলাম এটা একটা তো আমরা এখানে উল্লেখ করেছি, সেম ভাবে করবা। এই যে আসছে আমাদের সূত্রটা আর কি, এটা আমাদের সমীকরণটা যাচাই করতে হবে। যেমন দেখো বাম পক্ষে শুধু এস আছে, এস এর একক কি? এস এর একক হচ্ছে এই যে মানে মাত্রা হচ্ছে এল, বড় হাতের এল, তো অবশ্যই ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে। আর এদের ডান পাশে ইউ এর একক, ইউ এর হচ্ছে আদিবেগ, এর যে মাত্রা এটা কত? এল টি ইনভার্স 1। আর এর যে একক, এর একক হচ্ছে এটা ত্বরণের একক মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। আর একটা সময় আছে, সময়ের একক ইয়াটা কি? মাত্রা আছে বড় হাতের টি। এখন এখানে দেখো ইউটি আছে, এই যে কোথায় আছে ইউটি, এই ইউ এবং টিটাকে যদি গুণ করি, দেখো এই যে এল টি ইনভার্স, এটার সাথে যদি আমি টি গুণ করি তাহলে কি হবে? এটা কাটা যায়, এল থাকে, দেখো এল। আচ্ছা, এবার এটি স্কয়ার আছে, এটি স্কয়ার
মানে এর মাত্রা কি, এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, তাই না? যেরকম 2 এর সাথে টিএন স্কয়ার গুণ করব, এটা এটা কাটা যায়, এখানেও এল থাকে, দেখছো এই যে এল থাকে, ওই পাশে এল এই পাশে এল, যেহেতু সমীকরণে বাম পক্ষে ডান পক্ষে প্রতি পদের মাত্রা সমীকরণ একই, একই মানে কি এই পাশেও দেখো এই পাশে এল আছে, আর এই দেখো এই সমীকরণের এই পাশে এল যোগ এল, তো 12 দেওয়ার দরকার নেই, মানে এল এল বোঝাচ্ছে আর কি, এখানে আছে সংখ্যা বোঝানো হয় না, ঠিক আছে, মূলত এইটার মান বোঝানো হয়, বুঝছো না? এরকম, তো এটা দিয়ে বোঝা যায় যে দুই পাশে কি মাত্রা সমান আছে, ঠিক আছে, মাত্রা সমান, এইভাবে আমাদের ইয়া করতে হবে, প্রমাণ করতে হবে, ঠিক আছে না? আবার অনেকে বলবো এই যে হাফ আছে, হ্যাঁ এই হাফ টাপের সাথে এইগুলো কোন সংখ্যা যেগুলো আছে ওগুলা হিসাব করার দরকার হবে না, শুধু মাত্রাটা ইয়া করবো, ঠিক আছে? এখন দেখো সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা আসলে কি কি করবা, সৃজনশীল এই অধ্যায়ের জন্য, সৃজনশীলের জন্য দেখো ঢাকা বোর্ড 2024-23 এই প্রশ্নগুলো পড়বা, রাজশাহী 24-23-22 এই প্রশ্ন পড়বা, বরিশাল 24-21 পড়বা, যশোর বোর্ড 21 পড়বা, চট্টগ্রাম 23 পড়বা, দিনাজপুর 23, সিলেট বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23-22 আর কুমিল্লা বোর্ড 2022, এইগুলো প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস করো আল্লাহ রহমতে ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবা গ ঘর জন্য। তো আমি তোমাদের এখানে দেখো এই প্রশ্নগুলো অ্যান্সার তোমরা প্র্যাকটিস করবে আর কি বাসায়, তো আমি তোমাদেরকে এমন ভাবে প্র্যাকটিস এখানে করাচ্ছি টাইপ ভিত্তিক ভাবে, দেখো এখানে টাইপ ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, এই যে টাইপ ভিত্তিক সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি 100% তোমরা কমন পাবে ইনশাল্লাহ, 100%। এইগুলো যদি তোমরা পড়ো, এই যে এই প্রশ্নগুলো আমি তোমাদের যে টাইপ ভিত্তিক দেখাচ্ছি, তোমাদের অলরেডি এই সব প্রশ্ন দেখবা যে পড়া হয়ে গেছে, তোমরা আমার এই ক্লাসটা প্রথমে করবা, করার পরে এই সৃজনশীল প্রশ্নগুলো খুলে দেখবা যে সবই তুমি পারো, একদম সব পারো, শুধুমাত্র কি হবে মানগুলো একটু আলাদা থাকতে পারে, ঠিক আছে, মানগুলো আলাদা, তাই ছাড়া সবই একদম সেম, ঠিক আছে? টাইপ ভিত্তিক ভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেমন দেখো এখানে তোমাদের স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেল সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন, এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন হতে পারে, স্লাইড ক্যালিপার্স থেকে বা ভার্নিয়ার স্কেল থেকে, ঠিক আছে? তো এরকম দেখো একটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটি সাধারণ স্কেলে গোলকের আকৃতির বস্তুর ব্যাস 18 মিলিমিটার পাওয়া গেল, উক্ত দণ্ডটিকে 0.005 সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট একটি স্লাইড ক্যালিপার্সে পরিমাপ করে ভার্নিয়ার সমপতন 15 পাওয়া গেল, এইটা হচ্ছে উদ্দীপক, ঠিক আছে? এটা কি বলতো, এটা হচ্ছে উদ্দীপক। আমি তোমাদেরকে বারবার বলতেছি যে তোমরা এই যে টাইপ ভিত্তিক সৃজনশীলটা আছে, তোমরা যদি এটা করতে পারো, এটা ভালো করে পড়বা, ঠিক আছে, এই ক্লাসটা করো, দেখবা যে 100% এখানে তোমাদের এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন গ ঘর জন্য তোমরা 100% পাবা ইনশাল্লাহ, পারবা, কমন পাবা এবং পারবা। তো উদ্দীপকের তথ্য অনুযায়ী ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা কত হবে, ভার্নিয়ার স্কেলের কয়টা ঘর আছে সেটা বের করতে হবে। দেখো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বলতে এখানে প্রশ্নটা আছে ভার্নিয়ার স্কেলের কি, স্কেলের ঘরের সংখ্যা, তো ঘরের সংখ্যা বলতে এখানে দেখো, দেখছো এটা ভার্নিয়ার স্কেলে, যে এটা একটা ভার্নিয়ার স্কেল না, এখানে দেখো কয়টা ঘর আছে একটু খেয়াল করো, ঘর আছে এই যে 0 থেকে শুরু করে এই 0 পর্যন্ত, মানে 0 1 2 3 এরকম 10টা, 10টার ভিতরে প্রত্যেকটা আবার এখানে মাঝখানে এক একটা করে দেওয়া আছে, ঠিক আছে, তাহলে 2 গুণ করে এই যে 10 দুগুণ 20টা, এখানে 20টা ঘর আছে, তাহলে উদ্দীপকে যে স্লাইড ক্যালিপার্সটা ব্যবহার করা হয়েছে বা মানে ভার্নিয়ার যে স্কেলটা আছে ওর ভাগ সংখ্যা কত হবে এটা বের করতে হবে। তো এখানে ভার্নিয়ার ধ্রুবকটা লাগবে আমাদের, উদ্দীপকে দেখো এখানে ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে কত 0.005 সেন্টিমিটার, তো ওটাকে আমি 10 দ্বারা গুণ করলাম, 10 দ্বারা গুণ করলে এটা মিলিমিটারে কনভার্ট হয়ে গেল 0.05 মিলিমিটার। আচ্ছা এবার প্রধান স্কেল, আচ্ছা প্রধান স্কেল মানে কি, দেখো এই যে বড় একটা স্কেল আছে দেখছো, এই যে 12 পর্যন্ত এটা এই যে দাগান্বিত রয়েছে, তাই না, এরকম বিভিন্ন স্কেল আছে যে 0 থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, তো এর ছোট ছোট এই যে ঘর, এই ঘর একটা ঘর, এই পাশাপাশি দুইটা ঘরের মধ্যে পার্থক্য হচ্ছে 1 মিলিমিটার, তাই এখানে উল্লেখ করা হচ্ছে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত হবে, মানে এটা মোট টোটাল কয়টা আছে, তো সূত্র জানি আমরা এই যে ভিসি, ভিসি মানে কি ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবকটা কি সূত্র কি S/N, এখানে এসটা কি, এস হচ্ছে প্রধান স্কেলের 1 ভাগ, এটার মান কত 1, আর ভিসি নিচে আছে ভিসি, ভিসি আছে এই যে মানে চেঞ্জ করে নিলাম আর কি এই যে জায়গা, আর এসটা তো বুঝলাম প্রধান স্কেলের 1 ভাগ, এখানে এন এর মান আমাদের বের করতে হবে, এনটাকে এখানে নিলাম, ভিসিটাকে নিচে নিয়ে আসলাম, এস এর মান 1 আর এই ভিসির মান 0.05, এটা হিসাব করব কত হবে, এখানে 20 মিলিমিটার, 20 ঘরে, এর তো আর কোনো একক নাই, ঠিক আছে, তো এখানে 20 হবে বা 20 হবে, ঠিক আছে, এরকম ভাবে করতে হবে। এরপরে প্রশ্নটা দেখো, এরপরে প্রশ্নটা হচ্ছে এখানে 2 নম্বর, ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান,
এইটাও অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভার্নের স্কেলের দেখো এটা কিন্তু প্রচুর পরিমাণে এসে থাকে ধরনের প্রশ্ন। তোমরা ওই যে সাজেশনটা দিলাম যে আকারে, যে এই কয়েকটা পড়বা, ওগুলা পড়লে দেখবা যে এখানে কি আকারে আসে। আচ্ছা, এখানে আসলে এটা প্রশ্নের মানেটা কি, তাই না? অনেকে বুঝতে পারেনি। এই দেখো ভার্নের স্কেলের এখানে প্রশ্ন আছে, ভার্নের স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। দেখছো এখানে একটা ভার্নের স্কেল আছে, এই যে এই ভার্নের স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান, এটা দেখাতে মানে এই ভাগ, এই যে স্কেলটার 20 ভাগ মনে করো, তো এই যে মেন যে স্কেলটা আছে এর 20 ভাগ এর কয় ভাগের সমান, মানে এর 20টা ঘর অতিক্রম করলে এই মূল স্কেলের কয়টা ঘর অতিক্রম করতে হয়। ঠিক আছে, এই প্রশ্নটা আছে এখানে করা হয়েছে। তো এখানে বলছে ভার্নের স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। ঠিক আছে, আচ্ছা প্রশ্ন। তো এখানে উত্তর চলে যাচ্ছে, দেখো এই যে উদ্দীপকে যেটা বলা হয়েছে, দেখো ভার্নের স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত হবে। তো এক ভাগের দৈর্ঘ্যের নির্ণয় সূত্র আছে, ওই যে মূল স্কেলের এক ভাগ থেকে ভার্নের ধ্রুবকটাকে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে আমরা ভার্নের স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানটা পেয়ে যাবো। তো এখানে এই যে প্রধান স্কেলের যে এস এর মান আর কি, প্রধান স্কেলের এক ঘর কত, এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। সেখান থেকে ভার্নের ধ্রুবক এই যে এরা উদ্দীপকে আমাদের দেওয়া রয়েছে, তাই না? ভার্নের ধ্রুবক কত, 0.5 মিলিমিটার। এই যে এখানে আমরা 1 নাম্বারটা যেটা করেছিলাম ওই মানটা এখানে বসাই দিচ্ছি, এই যে এই মানটা। ঠিক আছে, এই মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে কত হলো 0.95 মিলিমিটার। এখন ভার্নের স্কেলের এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে 0.95, তাহলে ভার্নের স্কেলের ভাগ সংখ্যা কয়টা আছে, 20টা। কোথায় পেলাম, প্রথম প্রশ্নে। ঠিক আছে, এই যে প্রথম প্রশ্নে কত, এই যে ভাগ সংখ্যা কত আছে, 20টা। তাহলে এক ভাগের যদি এই যে 0.95 হয়, তাহলে 20 ভাগের কত হবে, তো 20টা এখানে গুণ করে দেবো। তাহলে গুণ করলে টোটাল কত হলো, 19 হলো। তার মানে ভার্নের স্কেলের 20 ভাগ মূল স্কেল বা প্রধান স্কেলের, ঠিক আছে, বা সাধারণ স্কেলের কত, 19 ভাগের সমান, মানে এর 20 ভাগ ওর 19 ভাগের সমান। এই প্রশ্নটা 3 নম্বর আসতে পারে, এটাও 3 নম্বর আসে। তুমি এতটুকু লিখলে কিন্তু 3-এ 3 পেয়ে যাবে। এরপরে দেখো এই প্রশ্নটা তোমাদের ঘ নম্বর আসতে পারে, অথবা এটা কখনো কখনো গ নম্বরও আসতে পারে। ঠিক আছে, এরকম প্রশ্নটা হচ্ছে কি, ওই যেটা উদ্দীপকে উল্লেখিত স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বস্তুর ব্যাস পরিমাপ করতে হবে। বস্তুটার ব্যাস কত, তো আমাদের যে মানগুলো লাগবে, যে দেখো এটা আছে সাধারণ স্কেলে মানটা পাওয়া গেল 18 মিলিমিটার ব্যাস, কিন্তু এটা তো আর স্লাইড ক্যালিপার্সে হিসাব করা হয়নি। স্লাইড ক্যালিপার্সের যে ধ্রুবক দেওয়া আছে, এটা ভার্নের ধ্রুবক আর ভার্নের সমপতন দেওয়া আছে, এটা আমাদের 3টা মান লাগবে, এই মানটা, এই মানটা আর এই মানটা লাগবে। ঠিক আছে, এই দেখো এটার উত্তর চলে যায়। এখানে প্রধান স্কেলের পার্টটাকে এম ধরা হয়, এটা 18 মিলিমিটার, কই দেখো এই যে 18 মিলিমিটার। তারপরে ভার্নের সমপতন, এটার মান কত, 14। এই দেখো ভার্নের সমপতন কত, এই যে 14 দেওয়া আছে, দেখছো এই মানটা, এটা 14। আচ্ছা, এবার ভার্নের ধ্রুবক তো দেওয়া ছিল কত, 0.005 সেন্টিমিটার। এটা 10 দিয়ে গুণ করে মিলিমিটারে কনভার্ট করে দিলাম। এখন গোলকের যে ব্যাস নির্ণয়ের যে সূত্র, ডি সমান এম যোগ ভি ইন্টু ভিসি, এটা গুণ করে দিলে হয়ে যাচ্ছে। দেখো এম এর মান বসিয়ে দিলাম, ভির মান বসিয়ে দিলাম, আর ভিসির মান এখানে বসিয়ে দিলাম, শেষ। এখানে দেখো এইভাবে গুণ করে দেবে, এই যে কত আছে, যে 18 যোগ হচ্ছে 14 গুণ হচ্ছে 0.05, মানটা কত, এই 18.7 মিলিমিটার। এটা হচ্ছে আনসার, দেখছো এই যে এইভাবে আমরা এটা করে ফেললাম। তারপরে প্রশ্ন দেখো, স্লাইড ক্যালিপার্স দিয়ে একটি আয়তাকার বস্তু দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপে নিম্নরূপ তথ্য পাওয়া গেল। এই যে প্রশ্ন দেখো, এখান থেকে আমরা দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে যখন আমরা ভার্নের যে সমপতন, এটা এক্স এর মান বের করব, এবং প্রস্থের ক্ষেত্রে আমরা এই মানটা কত আসবে, যে ওয়াই এর মানটা হিসাব করব। দেখো তো এখানে এটা আসবে পরীক্ষায়, তোমাকে এই প্রশ্নটা না আসে এরকম আসতে পারে। দেখো একটা উদ্দীপক দিয়ে তোমাকে বলবে ভার্নিয়ার সমপতন বের করো। তো ভার্নিয়ার সমপতন মূলত এখানে এক্স এর মান বের করা মানে হচ্ছে ভার্নিয়ার সমপতনের মান বের করা। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো, তাই না? আমি আবার বলি, ভার্নিয়ার সমপতন মানের মান বের করা আর এখানে এক্স এর মান বের করা সমান। পরীক্ষায় মনে করো আমি তোমাদেরকে এই যে বললাম যে এখানে এক্স এর মান বের করো, এটা না আসলো না, এসে উদ্দীপকটা অন্যরকম দিয়ে দিল, তোমাকে বললো ভার্নিয়ার সমপতন বের করো, তো সেম ভাবে বের করবা, এই যেভাবে আমি করেছি। দেখো এখানে প্রধান স্কেলের পার্ট কত দেওয়া আছে, এই যে প্রধান স্কেলের পার্ট 15 সেন্টিমিটার। এই দেখো এই যে প্রধান দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমাদের এক্স এর মান বের করলে তো আমাদের দৈর্ঘ্যটাই লাগবে, তাই না? আমাদের প্রথম লাইনটা লাগবে। আচ্ছা, এখানে ভিসির মান দেওয়া আছে 0.1 মিলিমিটার। আচ্ছা, এই মানটা কেন মিলিমিটারে নিলাম, কারণ এই যে ভার্নের ধ্রুবক মিলিমিটারে দেওয়া আছে, তাই এটাকে নিলাম।
অথবা ভার্নিয়ার ধ্রুবকটাকে আমরা চাইলে সেন্টিমিটারেও কনভার্ট করতে পারতাম। আচ্ছা, ভার্নিয়ার যে স্কেলের পার্ট, এই যে এল এর মান দেখো, এই যে ভার্নিয়ার স্কেলের পার্ট দেওয়া আছে 15.12 সেন্টিমিটার, ওটাকে 110 দিয়ে গুণ করে মিলিমিটারে কনভার্ট করলাম। এখন ভার্নিয়ার সমপতন বের করব। তো ভার্নিয়ার সমপতন দেখো, আমরা যে সূত্রটা জানি, হ্যাঁ, এল সমান কত, এম যোগ ভি ইন্টু ভিসি না। তো ভির পরিবর্তে এখানে এক্স ইউজ করা হয়েছে, যে এখানে কারণ উদ্দীপকে এক্স রয়েছে, তাই এখানে এক্স ইউজ করা হয়েছে। তো এটাকে যদি আমি এরকম করে দেখো, এম যোগ এক্স ইন্টু ভিসি সমান কত হবে এল, বা এক্স ইন্টু ভিসি সমান কত এল মাইনাস এম। অতএব এক্স সমান কত, এল মাইনাস এম ভাগ হচ্ছে ভিসি। এই সূত্র দেখছো। এখন তুমি মান বসা দাও, এল এর মান, এম এর মান, আর এখানে এখানে হালকা একটু সমস্যা, এই যে এখানে তো 150 হবে, তাই না, এই মানটা, এই যে 150টাই দিয়ে দিতে হবে। তাহলে 100, এই যে 151.2 বিয়োগ হচ্ছে 150, ভাগ করতে হবে কত, 0.1, এই যে 12 আসলো। ঠিক আছে, এইভাবে করতে হবে। এই যে এই সংখ্যাটা একটু সমস্যা আছে। আচ্ছা, এরপর দেখো বলছে যে ওয়াইয়ের মান বের করতে। ওয়াইয়ের মানটা কি, ওয়াইটা হচ্ছে প্রস্থ, তাই না। তো ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ওয়াইয়ের মানটা কত হবে সেটা, এখানে যে মানগুলো দেওয়া আছে দেখো, এখানে প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার, এখানে 10 দিয়ে গুণ করে মিলিমিটারে কনভার্ট করলাম। আর ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, তো ভার্নিয়ার সমপতন তো 8 দেওয়া আছে, ওয়াইয়ের মান কত হবে, তো ওয়াই সমান এখানে এম যোগ ভি ইন্টু ভিসি। এখানে এম এর মান বসালাম, ভির মান এবং ভিসির মান গুণ করে দিলাম, এই যে 10.8 মিলিমিটার। এটা শেষ। এটা ছিল টাইপ 1। এখান থেকে তাহলে দেখো এই ধরনের প্রশ্ন আসতে পারে, মানে তোমাকে বলবে যে ভার্নিয়ার ধ্রুবক বের করো, অথবা ভার্নিয়ার যে সমপতন ভির মান বের করো, ঠিক আছে, অথবা তোমাকে বলবে এম এর মান বার করতে, অথবা এল এর মান, ঠিক আছে, যেটা মান বের করো এইভাবে করতে হবে তোমাকে। তারপর দেখো স্ক্রু গজ সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। স্ক্রু গজ থেকে কিরকম সৃজনশীল প্রশ্ন আসতে পারে, যেমন দেখো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য ও স্ক্রু গজের সাহায্যে দণ্ডটির ব্যাস নির্ণয় করা হলো। একটা দণ্ডের ব্যাস নির্ণয় করা হলো। স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের পার্ট 5.2 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপতন পাওয়া গেল 5 আর কি, স্ক্রু গজের রৈখিক স্কেলের পার্ট পাওয়া গেল 3 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পাওয়া গেল 12 পাওয়া গেল। ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.01 সেন্টিমিটার, ন্যূনাঙ্ক দেওয়া আছে 0.00 মিলিমিটার। দেখো এটা হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে মিলিমিটার। এখন দণ্ডটির আয়তন নির্ণয় করতে হবে। এখন আয়তন নির্ণয় করার জন্য আমাদের প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে কত, 5.2 দেওয়া আছে। মিলিমিটারে কনভার্ট করার জন্য 10 দিয়ে গুণ করলাম, তাহলে 52 মিলিমিটার। ভার্নিয়ার সমপতন কত পাওয়া গেল, 5। আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবক কত, ভিসির মান 0.01 সেন্টিমিটার, 0.01 এর সাথে 10 গুণ করলাম, তাহলে 0.1 মিলিমিটার হয়ে গেল, মানে ভার্নিয়ার ধ্রুবক আর কি। এখন দণ্ডটির দৈর্ঘ্য বের করব আর ব্যাস বের করতে হবে। দৈর্ঘ্য সমান কত, এল যোগ ভি ইন্টু ভি, এম যোগ ভি ইন্টু ভিসি। তো এম এর মান বসা দিলাম, ভি ইন্টু ভিসির মান এটা হিসাব করবো, 52.5 মিলিমিটার পাওয়া গেল। আবার প্রধান স্কেলের পার্ট এল সমান কত, 3 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পার্ট কত, 12। এখন ন্যূনাঙ্ক কত, এলসি, ন্যূনাঙ্ক এলসির মান দেওয়া আছে 0.0001 মিলিমিটার। এখন ব্যাস এখান থেকে বের করব, ঠিক আছে, সূত্রটা বসিয়ে মানটা কত হলো, 3.12 মিলিমিটার। ব্যাসার্ধ কত, d/2, এখানে ডি এবং এটাকে আমরা ভাগ করলাম, 1.56 মিলিমিটার আসলো। তাহলে আয়তন কত হবে, দেখো আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এল। তো পাই আর এর মান বসিয়ে দিলাম, এল এর মান বসিয়ে দিলাম, ভাগ সব হিসাব করবো, এই মানটা হলো। এটা আয়তন নির্ণয় করতে বলা হয়েছিল, তাই আয়তন নির্ণয় করলাম। দেখো আয়তন নির্ণয়ের জন্য আমরা এই দুইটা সূত্র লাগবে, তাই না। এই একটা হচ্ছে আমরা ব্যাস নির্ণয়ের জন্য স্ক্রু গজ ইউজ করেছি, আর এই যে দণ্ডটা দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা ওই ভার্নিয়ার স্কেলের যে সূত্রটা ওইটা ইউজ করেছি। তারপর এটা এইভাবে হিসাব করে দেবো, ঠিক আছে। এরপর দেখো আর একটা প্রশ্ন, এ ও বি দুটি দৈর্ঘ্য পরিমাপক স্কেল, তবে এ সরাসরি কোনো দৈর্ঘ্য পরিমাপ করে, বি দ্বারা পরিমাপের সময় একটি বৃত্তাকার স্কেলের সাহায্য নিতে হয়। তো বৃত্তাকার স্কেল যেহেতু নিতে হয়, বৃত্তাকার স্কেল তো স্ক্রু গজে থাকে। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা কত, ভাগ সংখ্যা আছে 50। রৈখিক স্কেলের ক্ষুদ্রতম ঘর 0.5 মিলিমিটার। বি দ্বারা একটি ঘনকের আয়তন নির্ণয়ের প্রয়োজনীয় রৈখিক স্কেলের পার্ট 3.5 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পাওয়া গেল কত, 45। তো আমাদের ওইটার ঘনকের আয়তন বের করতে হবে। ওকে, একই রকম ভাবে আমরা ঘনকের আয়তন ভি বের করব। তো রৈখিক স্কেলের পার্ট হচ্ছে 3.5, বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে সির মান দেওয়া আছে 45। তাহলে এখানে ঘনকের যে ধার অথবা এক বাহুর দৈর্ঘ্য কত হবে, তো
তো এক বাহুর দৈর্ঘ্য আমাদের বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে a সমান l যোগ c ইন্টু lc, এই সূত্রটা ব্যবহার করব। তবে তো lc বের করার জন্য আমাদের একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে p বাই n। পিটা হচ্ছে পিচ, এই যে পিচের মান দেওয়া রয়েছে এটা, আর এখানে n বৃত্তাকার ভাগ সংখ্যা কয়টা, 50, ভাগ করলাম 0.01 মিলিমিটার। এবার এখানে আমরা বসিয়ে দেবো মানটা, l এর মান বসিয়ে দিলাম, এই c এর মান বসিয়ে দেবো, এই lc এর মান এখানে বসিয়ে দিলাম। এটা আমরা হিসাব করে কত হলো, 3.95 মিলিমিটার। এখন ঘনকের আয়তন কত হবে? তো এক বাহুর দৈর্ঘ্য যেহেতু পেয়ে গেলাম, ঘনকের যে সূত্র, আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে v সমান a কিউব। তো এর মান বসিয়ে দিলাম, এটাকে আমরা কিউব করলাম, এত মান আসবে, এত মিলিমিটার। আচ্ছা, এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, একটি পাতের বেদ মানে পুরুত্ব নির্ণয় করব। বেদ নির্ণয় করার ক্ষেত্রে রৈখিক স্কেলের পার্ট এত পাওয়া গেল, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 38, লঘিষ্ঠ গণনা হচ্ছে 0.01 মিলিমিটার, পাতের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে রৈখিক স্কেলের পার্ট দেওয়া আছে এটা, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে 38, লঘিষ্ঠ গণন এলসির মান দেওয়া আছে। মনে করি যে পাতের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a। তো a নির্ণয় করার জন্য আমাদের তো আগে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। দেখো কেন, কারণ এর ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তো আর তো বের করা লাগবে, তাই না? তো আর নির্ণয়ের জন্য আমাদের ব্যাস b সমান l যোগ c ইন্টু lc। তো এখানে l এর মান দেওয়া আছে, lc এর মান দেওয়া আছে, lc এর মান দেওয়া আছে, সবগুলো হিসাব করলাম 7.38। তো এটাকে ভাগ করব 2 দ্বারা, ভাগ করলে এটা আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। ব্যাসার্ধ কত, 3.69 মিলিমিটার। ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার। এটা আছে পায়ের মান আর আর এর মান আছে এটা, এটাকে স্কয়ার করে দেব, এই যে 42.22 মিলিমিটার স্কয়ার চলে আসলো। এই মানগুলো যদি তোমরা এই ম্যাথ গুলো করো, 3টা ম্যাথ আছে, এটা যদি করো তাহলে এখানে এই স্ক্রু গজ থেকে যত রকমের প্রশ্ন হবে না কেন, ইনশাআল্লাহ সব প্রশ্ন তোমরা অ্যানসার করতে পারবা। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 4 নম্বরের যে প্রশ্নটা আসবে, 4 নম্বর বলতে কি ডি নাম্বার বা হচ্ছে ঘ নাম্বার আর কি, সৃজনশীলের ঘ নাম্বারে এই যে আপেক্ষিক ত্রুটি সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন আসে, প্রত্যেকবারে আসে বেশিরভাগই। তো এখানে টাইপ 3 আপেক্ষিক ত্রুটি সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন। আপেক্ষিক ত্রুটি বের করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন বা ব্যবহার করতে হবে, ঠিক আছে? দেখো, এই যে কখনো কখনো আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি, তারপরে দেখো মানে সেটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদ বলে, অথবা বর্গাকার কোন বস্তুর ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি, অথবা ঘনকের আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি, ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি, গোলকের আয়তন, সিলিন্ডারের আয়তন, বৃত্তের ক্ষেত্রফল, এই সমস্ত বিষয় আসে, বুঝছো? এইগুলো আপেক্ষিক ত্রুটি আমাদেরকে বের করতে বলে। তো এই মানগুলো আমরা কিভাবে বের করব? হ্যাঁ, যেমন দেখো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান পাই আর স্কয়ার। তো পাই আর স্কয়ার হচ্ছে সূত্র। তো এখানে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, দেখো আরটা হচ্ছে ব্যাসার্ধ, যদি ব্যাসার্ধ থাকে তাহলে পাই আর স্কয়ার, আর যদি ব্যাস দেওয়া থাকে তাহলে 1/4 পাই ডি স্কয়ার, এই সূত্রটা ব্যবহার করবে। ডি হচ্ছে ব্যাস, যদি ব্যাস দেওয়া থাকে তাহলে 1/4 পাই ডি স্কয়ার সূত্রটা ব্যবহার করতে হবে। মানে আগে আমি তোমাদের সূত্রগুলো দেখাচ্ছি, তারপরে অঙ্কগুলো দেখাবো না। বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল যদি বলে, তো বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল কি, a স্কয়ার, এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? আর ভি হচ্ছে আয়তন। যদি তোমাকে পরীক্ষায় বলে আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি কত, তাহলে তোমাকে তো ভি নির্ণয় করতে হবে, এবং সেটা যদি হয় ঘনক, তো ঘনকের আয়তন নির্ণয় সূত্র আছে a কিউব, এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল আছে a স্কয়ার, যেহেতু এটা স্কয়ার আকারে আছে ঘনকটা, হ্যাঁ প্রত্যেকটা ধার, তো এই ঘনকের মোট 6টা তল আছে, তাহলে 6a স্কয়ার হয়ে যাবে ক্ষেত্রফল টোটাল। এল হচ্ছে ক্ষেত্রফল, আর এম স্কয়ার হচ্ছে একক, ক্ষেত্রফলের একক। গোলকের আয়তন ভি সমান 4/3 পাই আর কিউব। তো এখানে আর যদি থাকে, অর্থাৎ ব্যাসার্ধ যদি দেয়া থাকে, গোলকের ব্যাসার্ধ দেয়া থাকলে আয়তন হবে 4/3 পাই আর কিউব। আর যদি ব্যাস থাকে দেওয়া, তাহলে সেই ক্ষেত্রে পাই ডি কিউব ভাগ হচ্ছে 6, এটা ইউজ করতে হবে। সিলিন্ডারের আয়তন নির্ণয়ের জন্য পাই আর স্কয়ার এইচ, 1/4 পাই ডি স্কয়ার এইচ, এটা হচ্ছে ইউজ করব কখন, যদি সিলিন্ডারের আয়তন নির্ণয়ের ক্ষেত্রে যদি আর এর মান দেওয়া থাকে তাহলে পাই আর স্কয়ার ব্যবহার করব এইচ, আর যদি দেওয়া থাকে ব্যাস দেওয়া থাকে তাহলে ডি স্কয়ার ব্যবহার করব, 1/4 পাই ডি স্কয়ার এইচ। এটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর যদি ব্যাসার্ধ দেওয়া থাকে আর ব্যাস থাকলে 1/4 ডি স্কয়ার, এটা ইউজ করব। ওকে, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এখন দেখো এই যে সূত্রগুলো আমরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় কিভাবে করব, ওই সূত্রগুলো কিন্তু আমাদের লাগবে, বইয়ে কিন্তু দেওয়া নাই, ঠিক আছে? আমাদের মুখস্থ করা লাগবে কি। তো শতকরা আপেক্ষিক ত্রুটি বের করার ধাপ সমূহ, এই যে এই ধাপগুলো অতিক্রম করে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, প্রত্যেকটা অঙ্কে যদি পরীক্ষা আসে
দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি অথবা ক্ষেত্রফল অথবা আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি। প্রথমে আমাদের ওই জিনিসটা পরিমাপকৃত ক্ষেত্রফল বা আয়তন এটা বের করে নিতে হবে। তারপরে কি করতে হবে, দ্বিতীয় ধাপে সবচেয়ে কম দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বা আয়তন এটা নির্ণয় করতে হবে। তারপর সবচেয়ে বেশি দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বা আয়তন নির্ণয় করতে হবে। এরপর চূড়ান্ত ত্রুটি নির্ণয় করব, এরপর শতকরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করব। ব্যাস শেষ। প্রত্যেকটা অঙ্কে সেম জিনিসগুলো করতেই হবে, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্কে সেম জিনিসগুলো করতেই হবে। এবং দেখো আমি একটা উদাহরণ কয়েকটা উদাহরণ দিয়ে বোঝা দিচ্ছি। যেমন দেখো প্রশ্ন নাম্বার 1, ওরহান বর্গাকৃতি, দেখছো বর্গাকৃতি রয়েছে, তাহলে কোন সূত্র ইউজ করতে হবে তো বোঝাই যাচ্ছে। তো বর্গাকৃতির একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে 10 সেন্টিমিটার পেল, পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত, 10% হলে বইটির ক্ষেত্রফলের শতকরা হিসাবে আপেক্ষিক ত্রুটি কত হবে এটা হিসাব করব। পরীক্ষায় দেখো হুবহু এরকমই কমন পাবা, হুবহু এরকম ইনশাল্লাহ। তবে সংখ্যাগুলো পরিবর্তন থাকবে, 10-এর জায়গায় 20 থাকতে পারে, 15 থাকতে পারে, অন্য কোনো মান থাকতে পারে। তাহলে দেখো এই ধাপগুলো এই ধাপগুলো করে আমরা কি করব, এই আপেক্ষিক ত্রুটিটা বের করব, ঠিক আছে? আপেক্ষিক ত্রুটি এই ধাপগুলো অতিক্রম করে আমরা এগুলো করব। তো দেখো এখানে প্রথম ধাপটা কি, প্রথম ধাপ হচ্ছে পরিমাপকৃত, যেহেতু ক্ষেত্রফল, দেখো এখানে আমাদের বলছে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি, তাই না? ক্ষেত্রফলের শতকরা আপেক্ষিক ত্রুটি হিসাব করতে হবে, তাহলে আমাদের তো ক্ষেত্রফল নিয়ে কাজ করতে হবে। তাহলে পরিমাপের ক্ষেত্রফল নির্ণয় মানে পরিমাপকৃত ক্ষেত্রফল নির্ণয় করব। প্রথমে আমরা কি করব, পরিমাপকৃত ক্ষেত্রফল নির্ণয় করব, দৈর্ঘ্য আয়তনটা নির্ণয় করা লাগবে না। তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল কত হবে, তো যেহেতু বইটির একটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার, আর বইটা হচ্ছে বর্গাকৃতির, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, সূত্রটা কি? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এই দেখো, a স্কয়ার, দেখছো এই যে এই সূত্রটা আমাদের এখন লাগবে, ঠিক না? এটাই লাগবে এখন। ওই যে ওইটা বসিয়ে দিলাম, তো 10 বসিয়ে দিলাম, স্কয়ার করলাম 10 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার স্কয়ার হয়ে গেল। ওই দেখো, তাহলে আমাদের পরিমাপকৃত যে ক্ষেত্রফল সেটা আমাদের নির্ণয় করা হয়ে গেল। এখন আমরা সবচেয়ে কম ক্ষেত্রফল নির্ণয় করব। সবচেয়ে কম ক্ষেত্রফল, দেখো বইটির সবচেয়ে কম ক্ষেত্রফল কত হবে। তো এখানে কম ক্ষেত্রফল যেহেতু 10% দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের করতে হবে কি, এ থেকে এর 10% বিয়োগ করে দিতে হবে, আর বাকি স্কয়ার টিস্কয়ার তো সব সেম থাকবে। তো এর মান কত, 10 থেকে আবার এর মান 10, তো 10 এর 10%। যদি এই পার্সেন্টটা অন্য কিছু থাকে, মনে করো এখানে যদি 20 থাকতো তাহলে এখানে 20 দিতাম, মনে করো 12 আছে তাহলে 12 দিতাম, এরকম, হ্যাঁ, যা থাকবে তাই। তো এখানে দেখো পার্সেন্ট মানে কি, 100 দ্বারা ভাগ, এই যে পার্সেন্ট, এই যে এই 10টা হচ্ছে এটা, আর এই 10টা হচ্ছে এটা, আর এই যে এটা পার্সেন্টের কারণে 100 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এই 10 কে 100 আর নিচে 100 100 কাটা, তাহলে 1 থাকে। 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়, আর 9 থাকে, 9 কে স্কয়ার করলে এই যে 9 9 81 হলো, ঠিক আছে? 9 গুণ 9 হচ্ছে 81, তাই না? এই দেখো, এই যে 9 কে স্কয়ার করে দেবো, মানটা কত হলো 81, শেষ, ঠিক আছে না? এইভাবে। তো এটা আমাদের সবচেয়ে কম দৈর্ঘ্যটা আমরা বের করলাম, ঠিক আছে? সবচেয়ে কম দৈর্ঘ্য, এরপরে আমাদের সবচেয়ে বেশি দৈর্ঘ্য পরিমাপ করতে হবে, তাই না? এই দেখো সবচেয়ে কম দৈর্ঘ্য হলো, এখন কি করতে হবে, সবচেয়ে বেশি দৈর্ঘ্য, যে সবচেয়ে বেশি ক্ষেত্রফল নির্ণয়, যেহেতু ক্ষেত্রফল বলছে ক্ষেত্রফল নির্ণয়। তো ওইখানে সব সেম থাকবে, এখানে যে বিয়োগটা দিছিলাম এই বিয়োগের জায়গায় যোগ চিহ্নটা বসিয়ে দিতে হবে। তো সব সেম হলো, এখানে মান হলো 1 আর 10 যোগ করলে কত হয়, 10 11 হয়, তো 11 কে স্কয়ার করলে 121 হলো। এখন আমাদের কি করতে হবে, দেখো এই যে চূড়ান্ত ত্রুটি নির্ণয়, দেখছো চূড়ান্ত ত্রুটি, এই দেখো চূড়ান্ত ত্রুটি নির্ণয়ের সূত্র হচ্ছে পরিমাপকৃতটা থেকে প্রথমে সবচেয়ে কম ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলাম, এটা কত হবে 19, এরপরে সবচেয়ে বেশিটা যেটা থেকে সেটা থেকে আমাদের পরিমাপকৃতটাকে বিয়োগ করে দিলাম, এই যে 19 হলো, এটা হচ্ছে 21 সেন্টিমিটার স্কয়ার। এখন এই দুইটা মান কিন্তু সমান না, দেখছো, সেম না, ঠিক আছে, সেম না। যেহেতু সেম না, তাহলে যেটা বড় সেটা নিতে হবে, যদি একই না হয় তাহলে বড়টা নিতে হবে, এই যে বড়টা নিলাম, দেখছো 21টা নিলাম। এখন আমাদের লাস্টে কাজটা কি, শতকরা আপেক্ষিক ত্রুটি। তো শতকরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করার জন্য ওই যে চূড়ান্ত ত্রুটিকে পরিমাপকৃত যে মানটা ছিল ওটা দিয়ে ভাগ করে দিতে হবে, দেখছো 0 কত হলো 21। এখন এটাকে শতকরার জন্য 100 দ্বারা গুণ করে দিচ্ছে, এই যে 21%, দেখছো সবগুলো অঙ্কে, একদম প্রত্যেকটা অঙ্কে, শুধুমাত্র এই যে সূত্রগুলো আলাদা, দেখছো এই যে এটা যদি ঘনক বলে তাহলে তো এই সূত্রটা ব্যবহার করতে হবে, যদি ঘনকের ক্ষেত্রফল বলে, হ্যাঁ, যদি 1 পৃষ্ঠে বলে তাহলে a স্কয়ার, সেটা তো বর্গক্ষেত্র, আর যদি 6 পৃষ্ঠে বলে তাহলে 6a স্কয়ার হবে, 3 পৃষ্ঠে হলে 3 হবে। এখানে সমগ্র বলছে, তার মানে 6টা পৃষ্ঠ আছে, তাই এখানে 6 দেওয়া হয়েছে, ঠিক আছে, এরকম ভাবে।
এই ঘনকের আয়তন হলো এটা, গোলকের আয়তন এই এখান থেকে সূত্রগুলো লাগবে, ঠিক আছে। এরকম আবার যদি এটা ঘনাকার কোনো বস্তু হয়, মানে এটা যদি দৈর্ঘ্য প্রস্থ মানে ঘনক যদি না হয়, হ্যাঁ, যে অন্য কিছু হয়, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করতে হবে, সেক্ষেত্রে আলাদা সূত্র। এই যে দেখো একই রকম এখানে একটি ঘনাকৃতির বস্তু পি এর এক ভর পরিমাপকৃত দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার, যাতে আপেক্ষিক ত্রুটি হচ্ছে 7%। ও দেখছো একই রকম প্রশ্ন। তাহলে পি এর এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে শতকরা আপেক্ষিক ত্রুটি কত? ওই যে তারপরে পি এর আয়তন পরিমাপে শতকরা আপেক্ষিক ত্রুটি কত হবে, ঠিক আছে। এখানে দেখো অনেকগুলো প্রশ্ন দিয়েছে তোমাদের এখানে। এই যে ঢাকা বোর্ড 2023 সালে প্রশ্ন আসছে যে কোনো একটা দেখবা, কিন্তু আমি এখানে 4টা প্রশ্ন উল্লেখ করেছি, যাতে করে তোমরা এখান থেকে যে রকমের প্রশ্ন আসুক না কেন তোমরা এখান থেকে 100% আনসার দিতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। এই পিডিএফটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবা। ওকে, দেখো আয়তন পরিমাপ এইগুলো মান আমরা বের করবো। তাহলে প্রথমটা আগে বের করি, পি এর এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। দেখো এক পৃষ্ঠটা তো এ, এর মান কত 5.5, তো এক পৃষ্ঠের যখন ক্ষেত্রফল বের করবো, 6 পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার, এক পৃষ্ঠে তাহলে কত হবে 6 দিয়ে ভাগ করলাম মানে a স্কয়ার, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একদম সেম। এই কেবল যেটা বইয়ের যেটা করলাম সেরকম। দেখো প্রথমে পরিমাপকৃত ক্ষেত্রফল বের করব, তারপর সবচেয়ে কম ক্ষেত্রফল বের করব, এরপর সবচেয়ে বেশি ক্ষেত্রফল বের করব, তারপর চূড়ান্ত ত্রুটিগুলো বের করলাম। দুইটা মান সমান না, এই মানটা বড়, তাহলে এই মানটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। তারপর এটা পরিমাপকৃত দিয়ে ভাগ করে দিলে এখানে আমরা আপেক্ষিক ত্রুটি পেয়ে গেলাম, 100 দ্বারা গুণ করে শতকরা আপেক্ষিক ত্রুটি পেয়ে গেলাম, শেষ এই অঙ্কটা। একইভাবে যদি তোমাকে বলে পি এর আয়তন পরিমাপে শতকরা আপেক্ষিক ত্রুটি কত, তো আয়তন নির্ণয়ের ক্ষেত্রে দেখো এটা ঘনাকৃতির বস্তুর ক্ষেত্রে আয়তন পরিমাপের সূত্র কি, কেবল এটা দেখলাম, এই দেখো সূত্র আছে a কিউব, তাহলে এই সূত্রটা আমরা ইউজ করব। এই যে তাহলে পরিমাপকৃত, এখানে কি করলাম পরিমাপকৃত আয়তন বের করবো, এখন তো ক্ষেত্রফল বলি না, এখন কি বলছে আয়তন, তার জন্য এখানে দেখো এই যে আয়তন বলছে, তাই পরিমাপকৃত আয়তন দিলাম। এই যে আয়তনের মান কত হলো এত, তাহলে সবচেয়ে কম আয়তন বের করব, এই ক্ষেত্রে a মাইনাস a এর 7%, আর এখানে দেখো ওই ক্ষেত্রে তো a স্কয়ার দিয়েছিলাম, এখানে কিন্তু কিউব, যেহেতু আয়তন তাই এখানে কিউব দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। মানটা বের করব, এই যে এত হলো, আর সবচেয়ে বেশি আয়তন বের করব, তাহলে একইভাবে এখানে প্লাস দিয়ে দেবো, মানটা হলো এত। এরপরে কি করব চূড়ান্ত ত্রুটি মানে কি পরিমাপকৃত থেকে সবচেয়ে ছোটটা বিয়োগ, মানটা হলো এত। আর পরে কি করব সবচেয়ে বড়টা থেকে ওই পরিমাপকৃতটা বিয়োগ করলাম, তাই দেখো এই মানটা কিন্তু সবচেয়ে বড়, তাহলে এটা হচ্ছে কি চূড়ান্ত ত্রুটি। তাহলে আপেক্ষিক ত্রুটি কত হবে, চূড়ান্ত ত্রুটিকে ওই যে সবচেয়ে মানে পরিমাপকৃত যে মানটা এটা দিয়ে ভাগ করে দিলাম, ওটাকে আবার 100 দ্বারা গুণ করে দেবো, তাহলে আমরা শতকরা আপেক্ষিক ত্রুটি পেয়ে যাবো। এরপরে দেখো বলছে কি যে ক্ষেত্রফল পরিমাপের ও আয়তন পরিমাপের শতকরা আপেক্ষিক ত্রুটির তুলনা করতে বলা হয়েছে। দেখো এখানে এটা আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ঠিক আছে ক্ষেত্রফল পরিমাপের এবং আয়তন পরিমাপের শতকরা আপেক্ষিক ত্রুটির তুলনা করো। তো এখানে দেখো 1 নং থেকে পাই পি এর এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপের শতকরা আপেক্ষিক ত্রুটি কত, এই যে আমরা করেছিলাম প্রথমে। তারপর 2 নং থেকে আমরা আয়তন পরিমাপের যেটা সেটা সে মানটা পেয়ে গেছি, তাই না, এই যেটা এই যে মানটা পেয়ে গেছি, এই যে কেবলটা পেলাম। তো ওই দুইটা মান এখন লাগবে, তো এখন আমাদের দুইটা মানতে ভাগ করে দেব, যে এই ক্ষেত্রফলকে আয়তনের মানে ক্ষেত্রফল যেটা সেটাকে ভাগ করব কত দ্বারা, আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি দ্বারা ভাগ করলে দেখো 1.455 আসছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরায় ফেরা আসতে পারে, একটু পরিবর্তন করেও আসতে পারে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে দেখাও যে আয়তন পরিমাপের শতকরা আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি 3 গুণ। তো একদম প্রথমে আমরা কি করেছিলাম, দেখো দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি তো উদ্দীপকে দেওয়া আছে 7, আর এই যে 3 নম্বর যে অঙ্কটা আমরা করলাম 2 নম্বরে আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি 22.5। তাহলে এখন এই দুটাকে ভাগ করব, ভাগ করলে দেখো এই যে আসছে 3.21, এটাকে প্রায় আমরা 3 লিখতে পারি, তাহলে আমরা বলতে পারি না দৈর্ঘ্য পরিমাপের চেয়ে প্রায় 3 গুণ। তো পরীক্ষা যদি আসে তাহলে এটা আসবে, তো আসলে তখন তো মনে করো তোমাকে বললো এই প্রশ্নটা বললো সরাসরি এটা বললো, তো এইটা এই মানটা তো উদ্দীপকে দেওয়া আছে, কিন্তু এই মানটা তো উদ্দীপকে দেওয়া নেই, তখন এটা তোমাকে প্রথমে করে নিতে হবে, করে দেন এই মানটা হিসাব করতে হবে। ওকে, এটা এখন দেখো 3 নম্বর প্রশ্ন, দেখো এই জায়গা বলছে যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপের প্রধান স্কেলের পার্ট এত পাওয়া গেল, ভার্নিয়ার সমপতন পাওয়া গেল, যেখানে ভার্নিয়ার ধ্রুবকের মান এত। এখন দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 3% হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে এর গ্রহণযোগ্যতা
যাচাই করতে হবে। দেখছো এটা ঘনক, তাই ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, যে 6a²। এই সূত্রটা আমাদের লাগবে। এখন এটা যদি তোমরা মুখস্থ না করো, দেখছো, তাহলে এই জিনিসটা যদি তোমরা মুখস্থ না করো, এটা তোর বইয়েও দেয়া নেই, আর উদ্দীপক এই সূত্রটা বলেও দেবে না, তখন তোমাকে কি করতে হবে, হা করে তাকায় থাকতে হবে। ঠিক আছে, এরকম ভাবে। এখন যেখানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি 7% দেওয়া আছে, আচ্ছা মনে করো এই মানটা দেওয়া নেই, তখন এটা যদি দেওয়া না থাকে তাহলে আনুমানিক এরকম ভাবে ধরে নিবা 7%। ঠিক আছে, এরকম ধরে নিবা, মুখস্থ জানে রাখবা আর কি। এখন প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে, যে এটা 15 কত 10 দিয়ে গুণ করে মিলিমিটারে কনভার্ট করলাম, 25 মিলিমিটার। ভার্নের সমপতন দেওয়া আছে, ভার্নের ধ্রুবক দেওয়া আছে। এখন ঘনকের এক বাহুর দৈর্ঘ্য এল সমান এম যোগ ভি ইন্টু ভিসি। তো ঘনকের এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, দেখছো এই যে এটা, এই যে এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করলেই তো আমরা এখন এরা আয়তন, ক্ষেত্রফল এগুলো বের করতে পারবো। তো এখানে ঘনকের সমগ্র পৃষ্ঠের পরিমাপকৃত ক্ষেত্রফল কত হবে, আমাদের কি ওই ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথমে তো পরিমাপকৃত ক্ষেত্রফল, প্রশ্নে যা বলবে ওই জিনিসটার পরিমাপকৃত আপেক্ষিক ত্রুটি মানে ক্ষেত্রফল বের করতে হবে, বা আয়তন বা হচ্ছে অন্য কিছু বের করতে হবে। তো এখানে পরিমাপকৃত যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে, 6l², সূত্র তো 6 দিলাম, l এ দিলাম, তো এটা হচ্ছে সূত্র, দেখো এই যে l²। তো আমরা এখানে দেখো l সমান কত, আমরা এর জায়গায় এখানে l দিছি, কোনো সমস্যা নেই, তুমি এও দিতে পারো, কোনো সমস্যা নেই, এখানে a² দিতে পারো। ওকে, তো l² এর জায়গায় তুমি a² দিবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে পরিমাপকৃত মান বের করলাম, সমগ্র পৃষ্ঠের পরিমাপকৃত ক্ষেত্রফল। ঠিক আছে, এই যে মানটা দেখো কিভাবে বের করেছে, দেখো এই যে মানটা প্রথমে আমরা কি করব, 6 ইন্টু এই যে 25.75, এটাকে আবার স্কোয়ার করে দেবো। দেখো এই যে মানটা আসবে, এই যে এই মানটা যেটা আসবে হুবহু ওটা লিখে দিলাম। এখন কি করতে হবে, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 3% দেওয়া আছে, তাহলে সবচেয়ে কম ক্ষেত্রফল কত হবে, ওই একই রকম 6 ইন্টু l মাইনাস l এর কত 3%, তার আবার স্কোয়ার। তো 6 থেকে তো আর কিছু বিয়োগ করা যাচ্ছে না, এই জন্য এটা করলাম। l এর মান এখানে বসিয়ে দিলাম, এইখানে 3%, তো 3% মানে হচ্ছে 3 দিয়ে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ, এই যে ভাগ করলাম। এই মানটা হিসাব করে আমরা কত পেলাম, সবচেয়ে কম ক্ষেত্রফল আছে এটা, তারপরে সবচেয়ে বেশি ক্ষেত্রফল, ওই যে মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দেবো, তাহলে প্লাস দিয়ে একই রকম ভাবে হিসাব করলাম, মানটা কত আসলে এই যে এটা। এখন দুই মানটা সমান না হলে যেটা বড়, এটা সবচেয়ে বড়, এই মানটা আছে নিতে হবে, ওই সরি এটা এখান থেকে দেখতে হবে, এটা তো করলাম, সবচেয়ে বেশি ক্ষেত্রফল পেলাম। চূড়ান্ত ত্রুটি বের করার জন্য আমরা কি করলাম, পরিমাপকৃতটা থেকে সবচেয়ে কমটা বিয়োগ করলাম, আর সবচেয়ে বেশি থাকে পরিমাপকৃতটা বিয়োগ করলাম। দেখো এই মানটা সমান হয় 80 নাই, সবচেয়ে বড় যেটা এটা নিলাম, এটা নিয়ে আমরা কি করব, পরিমাপকৃত যে ক্ষেত্রফল ছিল ওটা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই যে মানটা আসলো ওটাকে 100 দিয়ে গুণ করলাম, 6.2 আসলো, এটা হচ্ছে কি আপেক্ষিক ত্রুটি। তাহলে দেখো দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 3% হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি হচ্ছে 6.2%, যা গ্রহণযোগ্য, কারণ এটি 7% অপেক্ষা কম আছে। ওই যে এখানে দেওয়া ছিল না 7% হলে গ্রহণযোগ্য হবে, যদি 7% হয় বা তার চেয়ে কম হয় তখন এটাকে গ্রহণযোগ্য হবে, কিন্তু যদি উত্তরটা মনে করো 8% হয়ে যেত তখন আর এটা গ্রহণযোগ্য হতো না। এখানে 7% চেয়ে কম আছে, তাই উত্তরটা গ্রহণযোগ্য, মানে এটা গ্রহণযোগ্য হবে। ওকে, এটা আসতে পারে এরকম প্রশ্নটা। ওকে, এরপর 4 নম্বর প্রশ্ন দেখো, এই যে প্রশ্ন হচ্ছে স্ক্রুগজের সাহায্যে একটি গোলকের, এটা কিন্তু গোলক, ব্যাস পরিমাপের প্রধান স্কেলের পার 2 মিলিমিটার পাওয়া গেল, বৃত্তাকার স্কেলের 20তম ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায়, মানে এটা হচ্ছে ভার্নের সমপতনের মান। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50, পিচ হচ্ছে 2.5 মিলিমিটার, 1 সিসি গোলকের ভর দেওয়া হচ্ছে 1 গ্রাম। তো এইখানে এই প্রশ্নটা একটু অন্যরকম, তাই না? তো নির্দিষ্ট ভরের গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 3% হলে ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটির শতকরা পরিমাণ হিসাব করতে হবে। এই প্রশ্নটা সম্পূর্ণ অন্য টাইপের, একদম সম্পূর্ণ ভিন্ন টাইপের। ঠিক আছে, এটার উত্তর কিভাবে করব দেখো। তো এখানে বৃত্তাকার স্কেলের পিচ দেওয়া আছে কত, 0.5 মিলিমিটার। আমাদের মূলত ব্যাস বের করে নিতে হবে। ঠিক আছে, ব্যাস বের করার জন্য আমাদের এই কাহিনীগুলো করতে হবে। বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা দেওয়া হচ্ছে 50, লঘিষ্ঠ গণন এলসির মান বের করতে হবে। তো আমরা জানি এলসি সমান 0.5 মিলিমিটার। হ্যাঁ, মুখস্থ। তো প্রধান স্কেলের পার্ট 2 মিলিমিটার দেওয়া আছে, বৃত্তাকার স্কেলের পার্ট সি সমান হচ্ছে 20, ওই যে 20 দেওয়া আছে, ওই দেখো উদ্দীপকে দেওয়া আছে 20তম না, এই যেটা 20। ওকে, তো এটা হচ্ছে 20 দেওয়া আছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো এখানে গোলকের ব্যাস কত, ডি নির্ণয় করতে হবে। তো গোলকের ব্যাস নির্ণয়ের জন্য ডি সমান এম যোগ সি ইন্টু সিএল। এম এর মান বসিয়ে দিলাম, সবকিছু হিসাব করে কত হলো,
0.2 মিলিমিটার। এখানে 10 দিয়ে ভাগ করে এটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। কিসে? সেন্টিমিটারে। তাহলে গোলকের যে ব্যাস পেলাম 0.22 সেন্টিমিটার। 22 সেন্টিমিটার এটা হচ্ছে গোলকের ব্যাস হলো। কি বের করলাম বলতো? ব্যাস বের করলাম। এখন পরিমাপকৃত আয়তন বের করতে হবে। আমাদের এখানে কি বলছে? যে আয়তনের দেখো বলছে যে আয়তনের শতকরা আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। দেখো মানে সরি আয়তন না, বলছে যে ঘনত্বের। তো ঘনত্বের সাথে তো আয়তনের সম্পর্ক আছে, বুঝছো? এই জন্য পরিমাপকৃত আয়তন প্রথমে বের করে নিছে। দেখো তো আয়তনের সূত্র আছে 1/6 পাই ডি কিউব। আচ্ছা এই সূত্রটা কোথায় পেলাম দেখো তো? এই যে সূত্রটা কিন্তু দেওয়া আছে, এই যে এখানে দেখো। দেখো গোলকের ক্ষেত্রে যে গোলকের আয়তন, এই দেখো দেখছো 1/6 পাই ডি কিউব। ওই সূত্রটাকে এখানে ইউজ করলাম। ইউজ করে আমরা এখানে সবকিছুর মান বসিয়ে দেবো। দেখো এই যে 1/6 পাই আর এখানে ডির মান বসিয়ে দিলাম। ডির মান বসিয়ে এটাকে কিউব করে এটা মান হলো এই যে এত সেন্টিমিটার কিউব। যেহেতু আয়তন তাই একক হবে সেন্টিমিটার কিউব। যেহেতু এখানে ডির মান আমরা নিয়েছি সেন্টিমিটার এককে। ওকে, এখন দেওয়া আছে 1 সেন্টিমিটার মানে 1 সিসি মানে 1 সেন্টিমিটার কিউব। গোলকের ভর কত? 1 গ্রাম। তাহলে এইখানে যে গোলক যেটা আমরা পেলাম যে মানটা, ও অত সেন্টিমিটার কিউব সমান কত হবে? এটার সাথে এটা গুণ করে দেবো, তাহলে যা তাই থাকবে, এত গ্রাম হবে। তাহলে পরিমাপ ওই গোলকের যে পরিমাপকৃত ভর এটা পেয়ে গেলাম, তাই না? তো গোলকের ঘনত্ব নির্ণয় সূত্র কি? ঘনত্ব সমান রো সমান m/v। এটা হচ্ছে ঘনত্ব। দেখো আমরা কেন ঘনত্ব বের করবো? আমাদের ঘনত্ব নির্ণয় আপেক্ষিক ত্রুটি বের করতে বলা হয়েছে। এজন্য এই অঙ্কটা একদম ব্যতিক্রম, বুঝছো? এটা তোমরা প্র্যাকটিস করলে মোটামুটি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে পি সমান কত? এম এর মান বসিয়ে দিলাম, ভির মান বসিয়ে দিলাম। তাহলে 1 গ্রাম পার সিসি হলো 1 গ্রাম পার সিসি বা সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে ঘনত্বের একক, গ্রাম পার সিসি, ঠিক আছে? বা গ্রাম পার সেন্টিমিটার কিউব এরকম। তো এখন ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5% দেওয়া আছে। দেখছো আমরা কিন্তু কি পেয়ে গেছি বলতো? পরিমাপকৃত আয়তন পেয়ে গেছি, মানে ঘনত্ব পেয়ে গিয়েছে। যে এটা হচ্ছে পরিমাপকৃত ঘনত্ব, এটা হচ্ছে পরিমাপকৃত কি ঘনত্ব। এটা কিন্তু আমাদের লাগবে। এখন আমাদের সবচেয়ে কম আয়তন বের করে তারপরে সবচেয়ে কম ঘনত্ব বের করতে, বেশি ঘনত্ব বের করতে হবে, তারপরে সবচেয়ে বেশি আয়তন বের করতে হবে, ঠিক আছে? এইভাবে করতে হবে। এখন সবচেয়ে কম আয়তন কত হবে? সবচেয়ে কম আয়তন নির্ণয়, তাহলে ডি মাইনাস ডি এর 5%। আপেক্ষিক ত্রুটি তো 5 দেওয়া আছে, তো এখানে ডির মান 0.22 বসিয়ে দিলাম। হিসাব করলাম, মানটা আসলে যে এই মানটা আছে সবচেয়ে কম আয়তন। দেখছো সবচেয়ে কম যদি আয়তন হয়, খেয়াল করো একটু, রো সমান কত? রো সমান হচ্ছে m/v। খেয়াল করো ভির মান যদি সবচেয়ে কম হয়, ভির সাথে কি রোর ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো ভির সাথে কিন্তু রো এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো ভি যদি সবচেয়ে কম হয় তাহলে ঘনত্ব সবচেয়ে বেশি হবে। আবার বলি, ভি যদি সবচেয়ে কম হয় তাহলে ঘনত্ব সবচেয়ে বেশি হবে, ঠিক আছে? এজন্য আমরা দেখো সবচেয়ে বেশি ঘনত্ব, এই যে এখানে কি দিয়েছি? সবচেয়ে বেশি ঘনত্ব। তো রো সমান m/v। তো m এর মান তো ওই যে উপরে বের করলাম এটা, আর ভির মানে দেখো এই যে সবচেয়ে এই মানটা দিয়ে দিলাম। কম দিলে সবচেয়ে বেশি আসবে। এরপর আমরা কি করব? সবচেয়ে বেশি আয়তন বের করব। তো বেশি আয়তনের জন্য এখানে প্লাস চিহ্ন ব্যবহার করব, মানটা আছে এত। একইভাবে তো সবচেয়ে বেশি আয়তন যখন আমরা বের করব তাহলে ঘনত্ব সবচেয়ে কম হবে, তার জন্য এখানে লিখছি দেখো সবচেয়ে কম ঘনত্ব কত হবে, এই যে মানটা আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখো এই যে ঘনত্ব আমরা তিনটা, সবচেয়ে এটা হচ্ছে কম ঘনত্ব, এটা হচ্ছে সবচেয়ে বেশি ঘনত্ব, আর পরিমাপকৃত ঘনত্ব ছিল তো 1 গ্রাম পার সিসি, তাই না? সেন্টিমিটার কিউব আর কি। তো এই তিনটা জিনিস তো আমাদের এখন লাগবে চূড়ান্ত ত্রুটি বের করার জন্য। চূড়ান্ত ত্রুটি মানে কত? এখানে পরিমাপকৃত থেকে সবচেয়ে কমটা বিয়োগ করে দিলাম, মানটা আছে এত। তারপরে সবচেয়ে বেশি থেকে পরিমাপকৃতটা বিয়োগ করে দিলাম, মান আছে এত। এর এই দুইটা মান কিন্তু সমান না। মানটা কি সমান? এই মানটার এটা সমান না। সমান না হওয়ার কারণে এখন বড়টা যেটা বড় সেটা নিলাম। নিয়ে পরে ওই যে ওই মানটাকে আমরা যদি পরিমাপকৃত যেটা মানে 1 গ্রাম ছিল একদম প্রথমে, ওটা দিয়ে ভাগ করে দেব, মানটা আসবে এত। এটা 100 দ্বারা গুণ করে দিলাম, এই যে 16.64% আসলো। আলহামদুলিল্লাহ, এটা আমাদের শেষ। ওকে, এইভাবে দেখো আর যে প্রশ্নগুলো তোমরা এখন পারবা, সবকিছু সেম আছে আর কি। নিচের চিত্র লক্ষ্য করে পরবর্তী প্রশ্ন দিতে হবে। এটা একটা কি দেওয়া আছে বলতো? এখানে ব্লক আছে না দেওয়া, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5% হলে আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি। এটা আয়তাকার ঘনবস্তু দেওয়া আছে, যা দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার এরকম। এখন এগুলো দেওয়া আছে, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তাহলে পরিমাপকৃত আয়তন কত হবে? তো পরিমাপকৃত আয়তন হবে এবিসি, মানে এ বি সি মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা।
কত হলো, এত হলো। এখন কিউ এর সবচেয়ে কম আয়তন কত হবে? তো এ থেকে প্রথমে দৈর্ঘ্য থেকে বিয়োগ করতে হবে, এরকম প্রস্থ থেকেও বিয়োগ করতে হবে, আর উচ্চতা থেকেও বিয়োগ করতে হবে, ঠিক আছে? সরি, এখানে একটু ভুল হয়েছে, কিউ হবে না, এই জায়গা এই মানটা এই জায়গা এরকম হবে। তো এখানে হিসাব করবো, দেখো 15 মাইনাস 15 এর 5%, 5 মাইনাস 5 এর 5%, 10 মানে 10 এর 10%। আচ্ছা, এই মানটা দেখো, একটু অনেকে বুঝতে পারবে না, এইভাবে একটু বুঝাই দিচ্ছে। এই যে 15 মাইনাস, দেখছো 15 গুণ কত, 10 5% না 5, একে ভাগ করতে হবে কত, এই যে 100 দ্বারা ভাগ করলাম। এই যে এইভাবে মানটা আমরা কত পাবো, দেখো এই যে এইভাবে মানটা কত হলো 14.25। বাকিগুলো সেম ভাবে করব, করে এই সবচেয়ে কম দৈর্ঘ্যটা হলো আয়তনটা হলো এত। একইভাবে সবচেয়ে বেশি আয়তনটা বের করব, এখানে কিউবটা দিবা না, খুবই দুঃখিত, এখানে ভুল হয়েছে। এই যে মানগুলো এখানে বসাই দিলাম, ঠিক আছে? এই যে এইটা বসাই দেবো, এটা বসিয়ে দেবো, এটা বসিয়ে দিলাম, যোগ যাবে মানে ওখানে বিয়োগের জায়গায় যোগ দিয়ে দেবো। সবচেয়ে বেশি আয়তন হয়ে গেল এটা। চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে পরিমাপকৃত থেকে সবচেয়ে কম বিয়োগ করলাম, পরে তারপর সবচেয়ে বেশি থেকে পরিমাপকৃতটা বিয়োগ করলাম। এই মানটা সবচেয়ে বড়, তাই এটা নিলাম। তারপর এটাকে আমরা পরিমাপকৃতটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে এই মানটা আসবে। এটাকে আবার 100 দ্বারা গুণ করলে এই যে শতকরা আয়তন নির্ণয় শতকরা আপেক্ষিক ত্রুটি পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, এটা শেষ আমাদের। এখন আলহামদুলিল্লাহ আমাদের তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে সাজেশন আকারে আমি এখানে সব উল্লেখ করেছি। এটা তোমরা যদি 100% ফলো করতে পারো 100% কমন পাবা ইনশাআল্লাহ। এখন এই যে পরীক্ষার জন্য, তোমাদের স্কুলের পরীক্ষার জন্য অনেক সময় সৃজনশীল প্রশ্ন দিয়ে দেয়, বইয়ের সৃজনশীলটা হুবহু এগুলো দিয়ে দেয়। তো এটা দিলে তোমরা এটা সমাধান করবা, ঠিক আছে? যেমন দেখো এখানে ভার্নিয়ার ধ্রুবক কি, এটা তো আমরা পড়েছি। তারপরে কোন রাশির পরিমাপ করতে এককের প্রয়োজন হয় কেন, এটা আমরা পড়ছি। এখানে উদ্দীপকে যে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান, এটা কিন্তু একদম সৃজনশীল। প্রথমে আমরা করেছিলাম যে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান, মানে কত ভাগের সমান, এরকম ভাবে, তাই না? তো এইরকম ভাবে দেখো, প্রধান স্কেলের 1 ভাগ সমান 0.1 সেন্টিমিটার, ভার্নিয়ার ধ্রুবক 0.005 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে প্রধান স্কেলের 1 ভাগ কত ভাগ আছে, ভার্নিয়ার ধ্রুবকের 1 ভাগ, ভাগ করে দিলাম, তাহলে কত আসলো, 20 আসলো। এটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান, ঠিক আছে? আচ্ছা, তো 19টা কোথায় কিভাবে বুঝবা, তাই না? তো এই যে এটা হচ্ছে বিয়োগ করে দিলাম, এই যে এখান থেকে যে মানটা আসবে সেখান থেকে অলওয়েজ 1 বিয়োগ করে দেবা। হ্যাঁ, এভাবে করতে পারো। আবার আমরা ওই যে ওইখানে দিয়েছিলাম একভাবে, সেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে প্রশ্নটা ছিল যে সাধারণ স্কেল দিয়ে রাশিদের পরিমাপ নির্ভুল হয় না, হলো না কেন? কারণ সে সাধারণ স্কেল সাধারণত সূক্ষ্ম পরিমাপ করা কঠিন, চোখের যে অবস্থাজনিত ত্রুটি হতে পারে, স্কেলের সীমাবদ্ধতার কারণে সঠিক মান নির্ধারণ করা সম্ভব নয়। এজন্য রাশেদ বারবার একই ফল পেলেও তা মানে ভুল। তো ভার্নিয়ার স্কেল ব্যবহারের সুবিধা, সূক্ষ্ম মান পরিমাপ করা যায়, চোখের ত্রুটি কম হয়, নির্ভুল পরিমাপ ফলাফল পাওয়া যায়। সিদ্ধান্ত হচ্ছে ভার্নিয়ার স্কেল ব্যবহার করে রাশেদ সঠিক পরিমাপ পেয়েছে, যা প্রমাণ করে সাধারণ স্কেল দিয়ে আগের পরিমাপে ত্রুটি মানে নির্ভুল ছিল না বা ত্রুটি ছিল আর কি। তারপরে আরেকটা প্রশ্ন, বিজ্ঞান শিক্ষক রশিদ সাহেব পদার্থবিজ্ঞান ক্লাসে ছাত্রছাত্রীদের একটি বাক্স এবং একটি রুলার দিয়ে বাক্সটির আয়তন নির্ণয় করতে বললেন। ছাত্রছাত্রীরা লক্ষ্য করলেন রুলারের শুধু সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়। ছাত্রছাত্রীরা রুলার দিয়ে বাক্সটির দৈর্ঘ্য প্রস্থের উচ্চতা হিসাব করে এত পেল। এখন মাত্রা কি, ওজন এবং ভর একই নয় কেন, এটা তো আমরা পড়েছি, দেখছো? সবই কমন পাবা ইনশাআল্লাহ। তো বাক্সটির আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি, দেখো এই অঙ্কটা তোমরা কিভাবে করবা, দেখছো? এই যে এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। একটু আগে যে ম্যাথটা আমরা করলাম, হ্যাঁ একটু দেখাই, দেখো এই যে একটু আগে এই যে 5 নম্বর যে অঙ্কটা আমরা করলাম না, হুবহু সেম ভাবে করবা তোমরা। এই যে ম্যাথটা তোমরা এই 5 নম্বর যেভাবে করেছি না, হুবহু সেম ভাবে করবা, ঠিক আছে? এই যে এভাবে করলে তোমরা ইনশাআল্লাহ 100% পারবা। ওকে, এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, এটা কত হয় তোমরা বলবা। পরের প্রশ্নটা ছিল ঘ নম্বরের, যে এই রুলারটির বইয়ের ক্ষেত্রফল, ঠিক আছে, মাপার জন্য ঠিক আছে, কিন্তু ঘরের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক নয়। রুলার দিয়ে সাধারণত সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়, যা ছোট দৈর্ঘ্য পরিমাপের জন্য উপযোগী। বইয়ের দৈর্ঘ্য প্রস্থ সেন্টিমিটারে প্রকাশ করা যায় বলে রুলার দিয়ে তা সহজে মাপা যায়, কিন্তু ঘরের ক্ষেত্রফল অনেক বড় এবং তা মিটার বা ফুট এককে প্রকাশ করা প্রয়োজন। রুলার ব্যবহার করে ঘরের মতো বড় জিনিস মাপতে গেলে ত্রুটির সম্ভাবনা বেশি থাকে এবং সময়ও বেশি লাগবে। তাই কি করতে হয়, রুলার বইয়ের ক্ষেত্রফল মাপার জন্য উপযুক্ত হলেও কি করতে হবে না, ঘরের ক্ষেত্রফল এটা দিয়ে মাপা যাবে না, উপযুক্ত হবে না। তো আলহামদুলিল্লাহ আমরা এই অধ্যায় থেকে সাজেশন আকারে
সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করেছি। আশা করি ক্লাসটা তোমাদের কাছেও ভালো লেগেছে। আর তোমরা যদি এটা 100% ফলো করতে পারো, 100% এটা কমন পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে আমাদের জন্য দোয়া করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।